নমস্কার। অপুর পাঁচালীর একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। সবার মুখে শুনেছিলাম যে মেদিনীপুরের গান্ধীঘাটকে নাকি নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে, কিন্তু আমার সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠেনি। তাই যখন শুভাশিস এসেছিল আমাদের পাড়ার কীর্তনে, তখন শুভাশিসকে সঙ্গে নিয়ে এক পড়ন্ত বিকেলে বেরিয়ে পড়ি আমি গান্ধীঘাটের উদ্দেশ্যে। আমাদের বাড়ির সামনের রাস্তা থেকেই অটো ধরে আমরা রওনা দিলাম মেদিনীপুর বাস স্ট্যান্ডের জন্য। অনেক দিন ধরেই আমার এই চ্যানেলে লং ভিডিও ছাড়া হচ্ছে না। এই নিয়ে আমাকে আপনারা অনেকেই বলেছেন যে লং ভিডিও আসছে না কেন। এই ভিডিও না ছাড়তে পেরে আমিও খুবই দুঃখিত। মেজো মামার সাথে ভুবনেশ্বর এইমস হসপিটালে যাওয়া এবং আমার নাচের থিওরি এক্সাম থাকার কারণে আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি, তাই ছাড়াও হয়নি সেভাবে। এবার থেকে নিয়মিত প্রতি সপ্তাহে ভিডিও আসবে আপনাদের জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মেদিনীপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এটি হলো আমাদের মেদিনীপুরের বাস স্ট্যান্ড। প্রথমে আমরা ভেবেছিলাম মেদিনীপুর বাস স্ট্যান্ডের থেকে যে অটো টোটোগুলো চলে তাতে করে গান্ধীঘাটে যাব, কিন্তু তাদের ভাড়া এত বেশি ছিল যে আমরা ঠিক করলাম বাসে করেই গান্ধীঘাট যাব। মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে খড়গপুরগামী বাস ধরে আমরা জগন্নাথ মন্দির চকে নেমেছিলাম। জগন্নাথ মন্দির চকে নেমেই আমরা একটি অটো পেয়ে গেলাম, যেটি আমাদের পৌঁছে দেবে গান্ধীঘাটে। এটি হলো আমাদের মেদিনীপুরের সবথেকে প্রাচীন জগন্নাথ মন্দির। প্রত্যেক বছর খুব ধুমধামভাবে অনুষ্ঠিত হয় রথযাত্রার। সুযোগ হলে আপনাদের সামনেও তুলে ধরব এই রথযাত্রা। যাই হোক, আপনারা যদি মেদিনীপুর থেকে কখনো গান্ধীঘাটে যান তাহলে অবশ্যই বাস স্ট্যান্ড থেকে খড়গপুরগামী বাস ধরে আমতলা ঘাটে নামবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। আমরা প্রথমবার গিয়েছিলাম বলে বুঝতে পারিনি। এছাড়া আপনারা যদি বাড়ির সবাই একসাথে যান তবে অটো বা টোটো বুক করতেই পারেন, কিন্তু আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমরা বাসে করেই গিয়েছিলাম। আমরা যেই টোটোতে যাচ্ছিলাম সেই টোটোর কাকুটি সারা রাস্তা আমাদের সাথে গল্প করতে করতে আমাদের পৌঁছে দিয়েছিল। আগে মানে বসে গেছিল ওই কারণে এটা ছাড়তেই হবে তোমাদের। কাকুর গল্পগুলো আমাদের দুজনের খুব ভালোই লাগছিল। যাই হোক, কিছুক্ষণ পর কাকু যখন বলে উঠল, তোমরা রিপোর্টার নাকি? এটা শোনার পর আমাদের হাসি থামছিলই না। কাকুর সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম গান্ধীঘাটে। গান্ধীঘাটের সামনেই রয়েছে প্রচুর ফাস্টফুড ও স্ন্যাক্সের দোকান, এবং এই দোকানগুলোর পরে রয়েছে একটি গান্ধীজির মূর্তি। এটি হলো বীরেন্দ্র সেতু। 1972 সালে তৈরি হয় এই সেতুটি। মেদিনীপুর খড়গপুর সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এটি। কলকাতার গঙ্গার ঘাটের মতো সাজিয়ে তোলা হয়েছে এই মেদিনীপুর গান্ধীঘাটটিকে। সাথে রয়েছে নবরূপে সজ্জিত এই মন্দিরটি, তাই মন্দিরটিও ঘুরে দেখলাম একটু।
মন্দিরের পরিবেশটি অত্যন্ত শান্ত। মন্দির থেকে এই জায়গাটি অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। এখানে শুভাশিসও ওর নিজের চ্যানেলের জন্য ভিডিও করছিল। কংসাবতী রিভার ভিউ পয়েন্টটি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এর ঠিক পাশেই রয়েছে এই ফোয়ারাটি। বিশেষ বিশেষ দিনে এই ফোয়ারাটি চালু করা হয় সবার জন্য। এই ফোয়ারাটির ঠিক পাশেই রয়েছে তর্পণ করবার জন্য এই ঘাটটি, যেখানে সবাই বিশেষ বিশেষ দিনে তর্পণ করে এবং গঙ্গা আরতি হয়ে থাকে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই ঘাটটির নাম গান্ধীঘাট কেন রাখা হয়েছে? আমি প্রথম থেকে বারবার এই ঘাটটিকে গান্ধীঘাট বলছি, কিন্তু কেন এই ঘাটটির নাম গান্ধীঘাট রাখা হলো? বলা হয় এই ঘাটটিতে নাকি 1948 সালের 12ই ফেব্রুয়ারি গান্ধীজির চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়েছিল, তাই এই ঘাটটির নাম গান্ধীঘাট। আর এই যে ফলকটি দেখতে পাচ্ছেন, এটি তার প্রমাণ। বিকেল থেকেই এখানে প্রচুর মানুষের ঢল নামে। ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই এক টুকরো শান্তির খোঁজে এই গান্ধীঘাটে উপস্থিত হয়। সন্ধে নামতেই এখানে প্রত্যেকটি লাইট জ্বালিয়ে দেওয়া হয়, আর এরপরই এই স্থানের রূপটি সম্পূর্ণরূপে পাল্টে যায়। গান্ধীঘাট থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম মেদিনীপুর ইস্কন মন্দিরে, যেখানে চলছিল সন্ধ্যা আরতি। ইস্কন মন্দিরের সন্ধ্যা আরতি দেখবার পর সেখান থেকে বেরিয়ে এসে টোটো ধরে আমরা চলে এসেছিলাম বিদ্যাসাগর হলে, যেখানে চলছিল বস্ত্রমেলা 2024। তাই আমরা ভাবলাম যখন এসেছি তখন একবার মেলাটি দেখেই আসি। যেমন ভাবা তেমন কাজ। আমি আর শুভাশিস ঢুকে পড়লাম বিদ্যাসাগর হলের মেলাটিতে। যেহেতু এটি ছিল বস্ত্রমেলা, তাই এই মেলার জুড়ে ছিল প্রচুর জামা কাপড়ের দোকান। গরমের বিভিন্ন সুতির হালকা জামা কাপড় ছিল প্রচুর। এছাড়াও ছিল মেয়েদের সাজগোজ বা মেকআপের জিনিস। এছাড়াও বাচ্চাদের খেলনা, মুখোশ, বেডশিট, পাপোশ, কাপ এবং চিনেমাটির বিভিন্ন ফুলদানির দোকান। এছাড়াও হাতে বানানো কিছু গয়না, বিভিন্ন ধরনের আচার এবং মোবাইলের বিভিন্ন জিনিসের দোকান। বিদ্যাসাগর হলের বস্ত্রমেলা থেকে বেরিয়ে আমাদের সর্বশেষ গন্তব্য ছিল রবীন্দ্রনগরের অম্বিকেশ্বরী কালী মায়ের মন্দির। কিছু বছর আগেই এই মন্দিরটি স্থাপন করা হয়েছে এবং এই মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং শান্ত। তাই আমি ভাবলাম শুভাশিস যখন রয়েছে, তাই ওকেও একবার এই মন্দিরটি থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। তাই সেই মতো আমরা চলে গেলাম রবীন্দ্রনগরের অম্বিকেশ্বরী কালী মায়ের মন্দিরটিতে। শহরের মাঝখানে অবস্থান করলেও এই মন্দিরটি অত্যন্ত শান্ত, তা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন।
এবং এই মন্দিরের কারুকার্য এত সুন্দর যা সবার দৃষ্টি আকর্ষণ করে। মন্দিরে ঢোকার আগে ডান পার্শ্বে রয়েছে একটি কল, যেখানে হাত পা ধুয়ে আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের নিয়মাবলীতে এটি লেখা রয়েছে। মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে একটি শিবলিঙ্গ এবং মা অম্বিকেশ্বরীর মূর্তি, এবং সাথে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি, মা শারদার একটি মূর্তি, স্বামী বিবেকানন্দের একটি মূর্তি এবং রাধাকৃষ্ণ ও গণেশজির একটি মূর্তি। মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক দৃশ্যগুলিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই অম্বিকেশ্বরী কালী মায়ের মন্দিরটি আপনাদের সবার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায়ে। ধন্যবাদ।